নির্বাচন তারিখ ঘোষণা করা হবে। তবে যত দ্রুত সম্ভব সেটা আয়োজনের দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপি। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে নির্বাচন কবে এই প্রশ্ন নিয়ে। প্রায় প্রতিদিনই নতুন সরকারের উপদেষ্টারা এই প্রশ্নের মুখোমুখি হচ্ছেন। আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কতদিন মেয়াদে থাকবে, কতদিন পর তারা জাতীয় নির্বাচন দিবে। দিন শেষে নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে তার হাতে এই মুহূর্তে 6টা টার্গেট। এই অন্তর্বর্তী সরকার 6টা বিষয় নিয়ে কাজ করছে। এই বিষয়গুলো যখন পারফেক্ট হবে তখনই নির্বাচন হবে। তবে তিনি কোন 6টা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করছে? ভয়ঙ্করভাবে সীমালঙ্ঘন করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। বাংলাদেশের এই অভ্যুত্থানকে স্টিগমাটাইজ করার জন্য যতগুলো অস্ত্র ব্যবহার করছে, মিথ্যাচার ব্যবহার করছে, প্রত্যেকটা মিথ্যাচার ভারতীয় একটা চ্যানেলের সাথে করেছেন রোকেয়া প্রাচী। আপনারা এটা ভাইবেন না যে এইগুলা ছড়ায় আপনারাও রেহাই পাবেন। আপনারা কিন্তু রেহাই পাবেন না, একদম 15 সেকেন্ডে ফিনিশ করে দিব। 57 জন সেনা অফিসারের সঠিক একটি তদন্ত প্রকাশ করে সঠিক দোষীদের শাস্তির আওতায় আনার জন্য মেজর জেনারেল জাহাঙ্গীর একটি বড় ভূমিকা পালন করবে এই অস্থায়ী সরকারের মাঝে। এই মেজর জেনারেল জাহাঙ্গীরই বিডিআর এর প্রতিবেদনটি তুলেছিলেন সেনাবাহিনীর পক্ষ থেকে, কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে যেই রিপোর্ট এসেছে এই রিপোর্ট শেখ হাসিনা প্রকাশ করতে দেয় নাই। আমাদের কোনো মিডিয়া জানে, ভারতীয় মিডিয়া কিভাবে জানলো? ভারতীয় মিডিয়া তো আগে থেকে জানিয়েছে। ওদের তখন পররাষ্ট্রমন্ত্রী প্রণব মুখার্জি সে কিভাবে বললো যে শেখ হাসিনার কোনো বিপদ হলে আমরা দেখবো। কেন শেখ হাসিনার বিপদ হতে যাবে? এটা তো আমাদের দেশ, আমাদের দেশের প্রধানমন্ত্রী। কারণ তারা জানে এটার সাথে শেখ হাসিনা এবং পুরো ফ্যামিলি ইনভলভ, তাদের পুরো ফ্যামিলি ইনভলভ, সাবিবাজের জয় ইনভলভ। 5ই আগস্ট বাংলাদেশের স্বৈরাচার পতনের পর বিভিন্ন রাজনৈতিক দলের যেমন একটা প্রশ্ন যে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশের জাতীয় নির্বাচন কবে হবে, ঠিক একই প্রশ্ন বাংলাদেশের মানুষের জনমনে। কেউ কেউ চাইছে যে না অন্তর্বর্তী সরকারই থাকুক, আবার কেউ কেউ চাইছে খুব দ্রুতই বাংলাদেশের একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হোক। তো প্রিয় দর্শক, সব অপেক্ষার অবসান ঘটিয়ে খোদ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন ঠিক কবে এই বাংলাদেশের নির্বাচন হতে চলেছে। দর্শক মণ্ডলী, তিনি আবার এর সাথে জুড়ে দিয়েছেন 6টি শর্ত। তো দর্শক, কি শর্ত তিনি জুড়ে দিয়েছেন এবং তিনি কি করতে চলেছেন তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। সেই সাথে জানবেন ঠিক কবে নির্বাচন হতে চলেছে। প্রিয় দর্শক, আজকের নিউজে আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চলেছেন, সেটি হলো বিডিআর বিদ্রোহের নেপথ্যে শেখ হাসিনা জড়িত। দর্শক মণ্ডলী, আমরা পিলখানার ঘটনা অনেকেই জানি। তো দর্শক, সেদিন কি ঘটেছিল এবং কার মাধ্যমে ঘটেছিল, কিভাবে জড়িত ছিল এই স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা? দর্শক, এই বিষয়টি সম্পর্কে খোদ এক সেনা কর্মকর্তা সবকিছু ফাঁস করে দিল। প্রিয় দর্শক, আজকের নিউজের সর্বশেষ যে ভিডিওটি দেখবেন সেটি হলো অভিনেত্রী রোকেয়া প্রাচী বাংলাদেশ নিয়ে এক ভয়ঙ্কর খেলা খেলতে শুরু করেছে। প্রিয় দর্শক, তিনি বাংলাদেশকে এক দুর্বিষহ পরিস্থিতির দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। দর্শক মণ্ডলী, এই অভিনেত্রী রোকেয়া প্রাচী বাংলাদেশকে নিয়ে যে ভয়ঙ্কর খেলায় মেতে উঠেছে, ঠিক কি খেলায় মেতে উঠছে এবং ঠিক কি করতে চাচ্ছে, তার মাস্টার প্ল্যান কি, তা আজকের এই নিউজটি দেখলেই জানতে পারবেন। আর তাকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ডক্টর জাহিদুর রহমান। তাই বলবো দর্শক, আজকের নিউজটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো দর্শক, আমি আর বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো এবং ভিডিওর শুরুতেই যে অংশবিশেষগুলো দেখিয়ে শুরু করা হয়েছে তার বিস্তারিত আলোচনা। দর্শক মণ্ডলী, ভিডিওটিতে একটি লাইক দিয়ে চলুন দেখে আসি আজকের কাঙ্ক্ষিত সেই ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিও দেখে আসি। ভয়ঙ্করভাবে সীমালঙ্ঘন করেছেন অভিনেত্রী রোকেয়া প্রাচী। উনি অনেক বাড়াবাড়ি করছেন। ওনার উপরে 32 নম্বরে যাওয়ার পর তাকে হেনস্থা করা হয়েছে, এটা নিয়ে আমি কন্ডেম করেছি, আমি এখনও করতে চাই, কিন্তু উনি সম্প্রতি যা করছেন সেটার বিরুদ্ধেও খুব সিরিয়াসলি কথা বলা দরকার। ভারতীয়রা এই আন্দোলনের পর থেকে, আমাদের গণঅভ্যুত্থান সফল হওয়ার পর থেকে বাংলাদেশের এই অভ্যুত্থানকে স্টিগমাটাইজ করার জন্য যতগুলো অস্ত্র ব্যবহার করছে, মিথ্যাচার ব্যবহার করছে, প্রত্যেকটা মিথ্যাচার ভারতীয় একটা চ্যানেলের সাথে করেছেন রোকেয়া প্রাচী। আজ তাক বাংলা নামে একটা চ্যানেলের একটা ইন্টারভিউ, যেখানে তিনি বাংলাদেশে বসে সেই চ্যানেলের সাথে ইন্টারভিউ দিয়েছেন, সেই ইন্টারভিউটা আমি দেখলাম, খুব মন দিয়ে দেখলাম, কিছু বিষয় টুকে রাখলাম, আমি মন্তব্যে সেই ভিডিওটা দেব, আপনারা অবশ্যই একটু দেখবেন। তাতে বুঝবেন এই নারী কি ভয়ঙ্কর চক্রান্তে বাংলাদেশের বিরুদ্ধে নেমেছেন। প্রথমে একটা এথিক্যাল আলাপ করি, তারপর ওনার এই যে কাজগুলো করেছেন এগুলো অনেকগুলো ক্রিমিনাল অফেন্স, সেই বিষয়ে কথা বলবো। এথিক্যাল আলাপটা হচ্ছে, আমরা অনেকে বলেছি 15ই আগস্ট নিয়ে যখন কারো শোক প্রকাশের দাবি আসে তখনই কারা সেই দাবিটা তুলছেন
এত বছর আগে একটা ঘটনা নিয়ে আমি কোট করতে চাই। আমি আগেও একদিন বলেছি, আব্দুল গাফফার চৌধুরী তার একটা কলামে লিখেছিলেন, খুব ক্লিয়ারলি লিখেছিলেন যে এত বছর পর আর শোকের দিন হিসেবে এটা পালন করা উচিত, এটা স্মরণের দিন হওয়া উচিত। তারপরও কেউ শোক করতে চান, করুন। কিন্তু আপনি বাংলাদেশের শত শত মানুষকে গুলি করে হত্যা করেছে হাসিনার রেজিম, হাজার হাজার মানুষ আহত হয়েছে, অন্ধ হয়েছে, এখনও চিকিৎসা নিচ্ছে। গতকালও একজন মারা গেছে এতদিন ধরে আহত থেকে, লড়াই করতে করতে। সেই শোক নিয়ে, সেই বিভৎসতা নিয়ে, সেই বর্বরতা নিয়ে টু শব্দ না করে আপনি বহু 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 বছর, দশক আগে ঘটা একটা ঘটনা নিয়ে আপনি বিরাট শোকে আচ্ছন্ন হয়ে আছেন। এটা নৈতিকভাবে গায়ে লাগে। তাই অনেকে রাইটলি এই আলাপ করেছেন। এই শোকটাকে মনেই হয় যে আপনি আসলে কোনো একটা কিছু ফ্রেম করতে চাইছেন, এবং ওটা লাগে আর এটা লাগে না। আপনি আদতে মানুষ কি না সেই প্রশ্ন আসলে আসি। সো এটা নৈতিকতার প্রশ্ন, এটা লিগাল ইস্যুস না। লিগাল জায়গা থেকে কথা বলি, সেটা হচ্ছে এই কারণে উনি যদি শোক প্রকাশ করতে যান, তার উপরে যখন হেনস্থা হয়েছে, সেটার প্রতিবাদ আমি করেছি। সেটা আমরা কোনোভাবেই হতে দিতে চাই না, কিন্তু ওনার সাম্প্রতিক যে বক্তব্য, তাতে মনে হয় উনি আসলে একটা নাটকই করতে গিয়েছিলেন, এবং ওখানে যা হয়েছে আমরা যথেষ্ট তথ্য জানি না। ওনার কথাটাকে আমরা সত্য ধরে নেই বা নিয়েছিলাম, সেই ঘটনা আদতে ঘটেছে কিনা সেই প্রশ্ন আমরা এখন তুলতে পারি। কারণ উনি একটা ডিসইনফরমেশন ছড়াচ্ছেন অনেকগুলো, এই আমাদের গণঅভ্যুত্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য। উনি ওখানে সাক্ষাৎকারে নানান রকম অভিযোগ এনেছেন, এবং সেখানে যে অ্যাঙ্কার এমন সব অভিযোগ করছেন, ওখানে নাকি নারীদের বিবস্ত্র করে দেওয়া হয়েছে 32 নম্বরে। যদিও রোকেয়া প্রাচী বলেছেন একজন বয়স্ক মানুষকে, নারীদের কথা বলা হয়নি, কিন্তু উনি বলছেন নারীদের গায়ে হাত দেওয়া হয়েছে। রোকেয়া প্রাচী বলছেন আমরা কোথাও সেটা দেখিনি। 32 নম্বরে মোবাইল চেক করা হয়েছে, কিছু মানুষের উপর হামলা করা হয়েছে। আমি খুব স্ট্রংলি কন্ডেম করেছি এগুলো, আমরা এগুলো হতে দিতে চাই না। এবং খুব ইন্টারেস্টিংলি এটাই হলো একটা সভ্য গণতান্ত্রিক মানসিকতা। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন, তারা সেটাকে ডিনাউন্স করেছে, এবং তারা মনে করে এই ধরনের ঘটনা ঘটতে পারে না, তারা পুনরাবৃত্তি হতে দেবে না। অসাধারণ। এটা আওয়ামী লীগের মতো না, হয়নি, ঘটেনি। ক্যামেরার সামনে সাইদকে গুলি করে মেরে ফেলা হলো, সে পুলিশের গুলিতে মারা গেছে কি না, পুলিশের তদন্তের কথা বলছি না। নাইমুল ইসলাম খান, সেলিম মাহমুদ, এরাও শেষ দিন পর্যন্ত টিভিতে এসে সেটা নিয়ে প্রশ্ন তুলছেন। বা এই যে এত মানুষ মারা গেল, কোনো টু শব্দ নাই। যাই হোক, এই যে বলা হচ্ছে নারীদের গায়ে হাত দেওয়া হয়েছে, মানে হাত দেওয়া বলতে আমরা বুঝতে পারি ব্যাড টাচের কথা বলা হচ্ছে, এক ধরনের সেক্সুয়াল হ্যারাসমেন্টের কথা, এই অভিযোগ আমরা দেখিনি। এগুলো মিথ্যাচার রোকেয়া প্রাচীর। খেয়াল করি আমরা খুব ইন্টারেস্টিংলি, রোকেয়া প্রাচী বলছেন ঢাকা শহরে, ওনার বাক্যটা এরকম, সারা ঢাকা শহরের প্রতিটি বাড়িতে বাড়িতে লুটতরাজ হয়েছে। উনি বলছেন 5 থেকে 10% সর্বোচ্চ হতে পারে বাড়ির লোকজন বাইরে এসে পাহারা দিয়ে রাখতে পেরেছে, তার মানে 90% কমপক্ষে বাড়িতে লুটতরাজ হয়েছে বলে রোকেয়া প্রাচী বলছেন। আমরা খেয়াল করি এই রকম একটা বিভৎস মিথ্যা অভিযোগ তিনি আনছেন। আমরা এই আলাপটা করছি অনেকে, এটা নিয়ে আলাদা করে হয়তো কথা বলবো। সারা দেশে 7 দিন কোনো ল অ্যান্ড অর্ডার ছিল না, ল এনফোর্সিং কোনো বাহিনী কাজ করে। প্রথম 3-4 দিন তো একেবারেই না। আমার মন ভরে গেছে। আমাদের নিশ্চয়ই অনেক খারাপ কিছু ঘটনা ঘটেছে, কিন্তু আমার মন ভরে গেছে এই দেশের মানুষ ইভেন উন্নত দেশগুলোর সাথে কম্পেয়ার করলেও তেমন কিছুই করে নাই, তেমন কিছুই হয় নাই। আসলে ঢাকা শহরে কয়টা বাড়িতে ডাকাতি হয়েছে আমরা স্পেসিফিকলি তথ্য খুঁজে পাওয়ার চেষ্টা হয়েছে, সংখ্যায় গোনা যাবে, আঙ্গুলে গোনা যাবে, 2, 4, 5, 10। অথচ 90% বাড়িতে রোকেয়া প্রাচীর কথা মতে ডাকাতি হয়েছে। অবস্থা এতটাই খারাপ, মানে উনি দেখাতে চাইছেন বাংলাদেশের এখন কি পরিস্থিতি। হিন্দু সম্প্রদায়ের উপরে নাকি ওয়াইড স্প্রেড, বাড়িতে মন্দিরে ভাঙচুর হয়েছে, প্রচুর অকথ্য অত্যাচার হয়েছে, এবং অত্যাচার এতই ব্যাপক হয়েছে যে তারা রাস্তায় নেমে এসেছে। আমি একটা তথ্য বলি, এই তথ্যগুলো নিয়েও ডেইলি স্টার একটা তথ্য দিয়েছে, সেই তথ্য পরে আরেকটা পত্রিকা ভেরিফাই করে দেখেছে এগুলো পুরো সত্য না। ডেইলি স্টারের সংখ্যাটাও 205টা জায়গায় এই ঘটনা ঘটেছে। আমরা বহুদিন একটা কথা বলার চেষ্টা করেছি, এবং এটা ওয়াইডলি অ্যাকসেপ্টেড, যে আমরা মনে করি আসলে হিন্দু সম্প্রদায়ও এই ব্যাপারটা নিয়ে কথা বলেছেন। সেটা হলো মূলত আওয়ামী লীগের উপরে হামলা করতে গিয়ে এই ঘটনাগুলো ঘটেছে, এবং সেটা হিন্দু সম্প্রদায়ের উপরে হয়েছে। ওই অর্থে 2-1টা জায়গায় সম্পদ বা চুরি টুরি এই ধরনের কারণে হয়েছে। 2-1টা মন্দিরে চেষ্টা হয়েছিল, এবার অনেকগুলো মুসলিমরা পাহারা দিয়ে রুখে দিয়েছে। সো বাংলাদেশে ওয়াইড স্প্রেড হিন্দু, সবচেয়ে ভয়ঙ্কর যে কার্ডটা ভারত খেলতে চাইছে, সেটাতেও মিথ্যাচার করছেন রোকেয়া প্রাচী। এতই বিভৎস টর্চার হয়েছে যে তারা রাস্তায় নেমে আসতে বাধ্য হয়েছেন। আটারলি মিথ্যা কথা, এবং এটা একটা ভয়ঙ্কর অফেন্স। উনি বলছেন, তখন ওনাকে একটা পর্যায়ে জিজ্ঞেস করা হচ্ছে নতুন স্বাধীনতা বলা হচ্ছে, এবং বলা হচ্ছে তাহলে মুজিব কিছু করে নাই। মজার ব্যাপার, আমরা দ্বিতীয় স্বাধীনতা বলছি। তো 71-এ যা হয়েছে ওটাকে স্বাধীনতা স্বীকার না করলে দ্বিতীয় স্বাধীনতা তো আমরা বলতাম না, একেবারেই বলতাম না। সুতরাং দ্বিতীয় বলা মানেই ওটাকে অ্যাগ্রি করা। রোকেয়া প্রাচী এই স্বাধীনতাকে নিয়ে বলছেন, আবার উনি হিন্দু আনছেন। উনি বলছেন নতুন স্বাধীনতার মানে হচ্ছে এই বাংলায় হিন্দুরা থাকতে পারবে না, এই বাংলায় হিন্দুরা কথা বলতে পারবে না, আমরা কোনো কথা। আবার উনি হিন্দু, মানে হিন্দু যে কার্ড ভারত খেলতে চাচ্ছে, ওনার আসলে ডেলিবারেট প্ল্যান ছিল সেই কার্ডের পালে হাওয়া দেয়া। মানে নতুন স্বাধীনতা হিন্দুরা এদেশে থাকতে পারবে না, হিন্দুরা কথা বলতে পারবে না। হয়েছে কি সেই পরিস্থিতি আসলে বাংলাদেশে? আমরা তো আছি।
খুব মজার ব্যাপার, ডক্টর ইউনূস মোদির সাথে কথা বলার সময় বলেছিলেন যে আপনাদের সাংবাদিক পাঠান, লোক পাঠান। দেখেন কি হয়েছে। তাদের যদি সাহস থাকতো, ভারতীয় সাংবাদিকরা আসতো, ঘুরে দেখতো, কথা বলতো, দেখুক তারা। আমরা তো এই দেশে থাকি, দেখছি, এবং আমরা প্রতিটা ঘটনাকে ডিনাউন্সও করি। কিন্তু ওই যে বলছি বারবার, ঘটনা যা ঠিক তা বলা উচিত। ডিসইনফরমেশন মানে আপনি প্ল্যান করে মিথ্যাচার করছেন কোনো একটা ভেস্টেড ইন্টারেস্ট। অন্তর্বর্তীকালীন সরকার কতদিন মেয়াদে থাকবে, কতদিন পর তারা জাতীয় নির্বাচন দিবে। আর নির্বাচন নিয়ে ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে একটা বক্তব্য আসছে সজীব ওয়াজেদ জয়ের। তো এই মুহূর্তে মানসিক ভারসাম্যহীন তিনি, তার কথা বলে লাভ নাই। বাট বিএনপি বা জামায়াত ইসলাম তারা কিন্তু মনে প্রাণে চাচ্ছে যে নির্বাচনটা হোক, বিভিন্নভাবে তারা ইশারা ইঙ্গিতে বোঝানোর চেষ্টা করছে। তো দিন শেষে নির্বাচন নিয়ে ডক্টর ইউনূস একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যে তার হাতে এই মুহূর্তে 6টা টার্গেট, এই অন্তর্বর্তী সরকার 6টা বিষয় নিয়ে কাজ করছে। এই বিষয়গুলো যখন পারফেক্ট হবে তখনই নির্বাচন হবে। আবার এই নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না, লাগতে পারে 6 মাস, 6 বছরও লাগতে পারে। তবে তিনি কোন 6টা খাতকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা করছে এই সরকারটা। ইতিমধ্যে আমরা অনেক জায়গায় অনেক পরিবর্তন দেখছি। সরকারি বেসরকারি সরকারি যে প্রশাসনিক পোস্টগুলো আছে, আর্মি, পুলিশ, বিডিআর, তারপর ধরেন আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী, অনেক জায়গাতে রদবদল হচ্ছে। গতকালকে আপনি ভয়েস অফ দ্য গ্লোবাল সাউথ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো তিনি তার বক্তব্যে বলছেন যে আমরা যে সরকারটা নিয়ে কাজে বসছি, এই সরকার প্রায়োরিটিতে 6টা কাজ করছে। এই 6টা কাজ শেষ হলেই আপনার সরাসরি জাতীয় নির্বাচন আসবে। তো প্রথম কাজটা কি? নির্বাচন ব্যবস্থাকে ঠিক করা। এখন আমাদের দেশে গত 53 বছরে যত দিন গিয়েছে, নির্বাচন কমিশন নামক স্বতন্ত্র একটা প্রতিষ্ঠান থাকলেও যেই সরকার ক্ষমতায় থাকে সেই সরকারেরই একটা কি বলা যায় ডিপার্টমেন্ট হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রয়োজন পড়েছে। সো এই সিস্টেমটাকে আপনারা জানেন যে সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার বাদ পড়ে গিয়ে বাদ দেওয়া হয়েছিল। তো সেখান থেকে নতুন করে সম্ভবত এটাকে আবার কানেক্ট করা হতে পারে নির্বাচন ব্যবস্থা। দ্বিতীয়, যে কোনো একটা রাষ্ট্রের মানুষ কতটুকু নিরাপদ থাকবে সেটা ডিপেন্ড করে বিচার ব্যবস্থা। বিচার যদি ঠিক থাকে, অন্যায় সারা পৃথিবীতে আছে, কিন্তু আপনি যদি বাটে পড়েন, আইনের বাটে আপনার রক্ষা নাই। সারা পৃথিবীতে অন্যায় আছে কিন্তু তাদের বিচারটা পারফেক্ট। আমাদের দেশে বিচার মানে যেই সরকার ক্ষমতায়, আপনার আমার দল, আমি কার মানে কোন দলের, আমি কার কত কাছের লোক, এগুলার প্রায়োরিটিতে কিন্তু ম্যাক্সিমাম জায়গায় বিচারগুলো হয়। উদ্দেশ্যমূলক, হয়রানিমূলক, নাশকতামূলক মামলা দিয়ে দেয় ভাই। অজ্ঞাতনামা, বাংলাদেশ একমাত্র দেশ যেখানে অজ্ঞাতনামা আসামি দিয়া এইভাবে যখন আপনার সাইজ করা দরকার একটা মামলাতে নিয়ে ঠুইকা দিচ্ছে। সো বিচার বিভাগ খুবই গুরুত্বপূর্ণ। স্থানীয় সরকার ব্যবস্থা এটা আরও গুরুত্বপূর্ণ। একটা এলাকার যে স্থানীয় সরকার আছে, তো স্থানীয় সরকার মানে উপজেলা প্রশাসন থেকে বাকি যারা আছেন, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি, লুটপাট, বাটপাড়ি, চিটারি করে করে কিন্তু একটা বিশাল অবস্থা এরা হয়েছে, তাই না? আর আমরা অতি উৎসাহী জনতা, অমুক ভাই তমুক ভাই, ভাইরে চাই ভাইরে চাই। একদল বিদায় হয়েছে, আবার আরেকদল খাওয়ার জন্য ফেসবুকে পোস্ট করে। আপনার ফেসবুকে আছে না, এলাকার দেখবেন চোর বাটপাট ডাকাতগুলা, অরিজিনাল যারা প্রকৃত রাজনীতিবিদ তারা চুপচাপ থাকলেও ওই খাওয়া যে ফাও খাওয়া গোষ্ঠী এরা কিন্তু নাইমা গেছে। আবার আওয়ামী লীগ আসার সময় আবার এরা নামবে, এখন এগুলো হাইড হয়েছে। তো আজকে এদের অবস্থা কি? বাড়ি ঘরে ঘুমাইতে পারে না। তো যাই হোক, স্থানীয় সরকার ব্যবস্থাটা পরিবর্তন করবে। এরপর হচ্ছে গণমাধ্যম। গণমাধ্যমকে গত 53 বছরই কন্ট্রোল করা হয়েছে, 53 বছর কন্ট্রোল করা হয়েছে। এখন দেখেন গণমাধ্যমের অবাধ স্বাধীনতা এই মুহূর্তে কিন্তু আমরা দেখছি ইউনূস সাহেব নিয়া বা এরেনিয়া হেরেনিয়া যার যেমনি মন চাচ্ছে নিউজ করছে, এটাই হচ্ছে রিয়েলিটি গণমাধ্যম। আচ্ছা, অর্থনীতি খুবই গুরুত্বপূর্ণ, মানে প্রত্যেকটা সেক্টর যেখানে তিনি হাত দিচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ। অর্থনীতিকে পুনরুদ্ধার করতে হবে। লুটপাট যেই সরকার ক্ষমতায় থাকে এগুলো ভাই দেখেন যে দল করেন এই কথাগুলো বলার মতন সৎসাহস থাকতে হবে, তাই না? লুটপাটই তো আমরা করে গেছি এত বছর, বিএনপি করছি, আওয়ামী লীগ করছি, দেশের 12টা মারা যাইছি। আচ্ছা, ফাইনালি হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা জাতির মেরুদণ্ড, এই মেরুদণ্ড ঝুঁকে গেছে। নানান ধরনের উদ্ভট কর্মকাণ্ড শিক্ষানীতিতে আনা হয়েছে, কারণ এই দেশের মন্ত্রী এমপিদের ছেলেমেয়েরা এই দেশে খুব কমই পড়াশোনা করে। তাদের ছেলেরা উচ্চশিক্ষার জন্য দেশের বাইরে যায়। তারা তো শিক্ষানীতি দিয়ে কি করবে? ওই মাস্টার নিয়োগ দিতে কত ধান্দা হইব, কোন জায়গাতে কোন ধান্দা হবে, স্কুলের ভিতরে কত ধান্দা করবো, এগুলোতে ব্যস্ত ছিল। তো সেক্ষেত্রে শিক্ষাটাও সংস্কার করা দরকার। এই যে বিষয়গুলা, এগুলোকে সংস্কার করতে যদি 5 বছর লাগে আমি রাজি আছি। রাজনৈতিক সরকার কখনোই এই সেক্টরগুলোকে গত 53 বছরে পরিবর্তন করে নাই, করলেও সেই পরিমাণটা ছিল চোখে পড়ার মতো না। সো ডক্টর ইউনূস যে সিদ্ধান্ত নিয়েছেন, এগুলো করতে যদি 5 বছর লাগে লাগাক ভাই, আমি চাই থাকুক। এরপর আমাদের রাজনৈতিক দলগুলো আসবে, একটা টার্গেট থাকবে। তখন কিন্তু বলেছিল যে মুখ ব্যথা অবস্থা গেছে, এই পার্টি গিয়া ডিজি এবং কিছু লোককে মেরে ফেলছে। মেরে ফেলার পরে যেটা হয়, ইতিহাসে দেখা গেছে যে একবার যখন কিলিং শুরু হয় এবং একটা বড় ফোর্সের মধ্যে দুষ্ট লোকের তো অভাব ছিল না, সো ওরা ওদেরকে দিয়ে কিলিং শুরু করে দেওয়ার পরে এটাকে একটা বিদ্রোহের রূপ নেওয়ার চেষ্টা করছে, যে অ্যাজ ইফ এই কারণে এই জিনিসটা হয়েছে। কিন্তু একটা জিনিস চিন্তা করেন যে সেনাবাহিনী বিডিআর এর সৈনিকদের ডিমান্ড কি ছিল? এক ছিল হচ্ছে মিশনে যাইতে হবে, তারপরে পে অ্যালাউন্স, এই রিলেটেড কোনো কিছু। এবং তাদের কিন্তু কোনো লিখিত ডিমান্ড, কিন্তু যখন তারা প্রাইম মিনিস্টারের অফিসে ইয়া করতে গেছে তখন কিন্তু কোনো লিখিত ডিমান্ড ছিল না। একটা জিনিস মনে রাখতে হবে, যখন তারা সাহারা খাতুন, শেখ সেলিম এদের কাছে যখন গেছে সেনাবাহিনীর অফিসারদের নামে রিপোর্ট দিতে, তার মানে হচ্ছে ওই জিনিসটা এতই ইম্পর্টেন্ট ছিল যে এইটা যদি ফিল আপ না করা হয় তারা 57 জন অফিসারকে খুন করে কেউ পিছুয়া হবে না। সো এটা ডেপথ অনেক হাই। এই ডেপথটা কি সাহারা খাতুন বা এরা কি বুঝতে পারেননি? বুঝতে পারেনি, কারণ হচ্ছে কি তারা জানতো না যে এই জিনিসটা হবে। এই জিনিসটা মাঝখানে ইন্ডিয়া ভিতরে ঢুকায়া, এখন যে সিচুয়েশনটা হয়েছে, ইন্ডিয়া ঢুকায়া এই ক্লিনটা করার পরে, এই ক্লিনটা করানোর পরে এখন আওয়ামী লীগ ইজ হুকড।
শেখ হাসিনা ইজ হুকড। এখন এই জন্যই তারা সিচুয়েশন করে এখন তো বাঘের উপরে সওয়ার হয়ে আছে। এখন এখান থেকে নামলে এভরিবডি নোজ, যারা ইনভেস্টিগেশনে যে সমস্ত অফিসার আছে তারা প্রত্যেকেই যে সমস্ত ইন্ডিভিজুয়াল ডিএডি তৌহিদের কাছ থেকে স্টেটমেন্ট নিয়েছে, এদের কাছে যাদের কাছে স্টেটমেন্ট সব যখনই তারা বুঝতে পেরেছে সিচুয়েশন এই সরকার হইতে আউট হবে না, তারা জিনিসটা লুকায় ফেলছে। শুধু সময়ের অপেক্ষা, এক সময় এই জিনিসটা বেরিয়ে আসবে। এখন দেখেন, যখন এই জিনিসটা পাবলিক হলো, যখন এই জিনিসটা হলো, ডিজি মারা গেছে হচ্ছে সম্ভবত 10টা বা এরকম সময়, আমাদের কোনো মিডিয়া দেয়, ভারতীয় মিডিয়া কিভাবে জানলো? ভারতীয় মিডিয়া তো আগে থেকে জানিয়েছে। ওদের তখন পররাষ্ট্রমন্ত্রী ছিল প্রণব মুখার্জি, সে কিভাবে বললো যে শেখ হাসিনার কোনো বিপদ হলে আমরা দেখবো। কেন শেখ হাসিনার বিপদ হইতে যাবে? এটা তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, লোকজন তাকে ভোট দিয়ে, তার ভয় কিসের? কেন এটা করেছে? কারণ তারা জানে এটার সাথে শেখ হাসিনা এবং পুরো ফ্যামিলি ইনভলভ, তাদের পুরো ফ্যামিলি ইনভলভ, সজীব ওয়াজেদ জয় ইনভলভ, প্রত্যেকটা লোক আওয়ামী লীগের যারা আছে প্রত্যেকটা লোক। এই কারণেই তারা সংসদে আর্মির নামে এই সমস্ত প্রোপাগান্ডা করে যখন এই মুন্নি সাহার মতো লোকরা লাইভে এসে ওদের বক্তব্য নিচ্ছিল, তখন তো তারা জানতো না। কারণ এই যে দেখেন মিডিয়ার যে মিডিয়া তো সরকার কন্ট্রোল করে, তখন এইভাবে তাদেরকে সরকারের প্ল্যান অনুযায়ী চলতেছে। তারপরে হঠাৎ করে যখন কিলিং টিলিং এগুলো যখন বের হয়ে আসলো, তখন চেঞ্জ হবে। আপনি একটা জিনিস দেখেন, এই যে 14 জন গিয়েছিল প্রাইম মিনিস্টারের সাথে দেখা করতে, এরা তৌহিদ ছাড়া, পরিচিত ছাড়া এদের কোনো লিস্ট করা হয় নাই। আরেকটা জিনিস দেখেন, সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, সাহারা খাতুন ওখানে গিয়েছিল হচ্ছে কাদেরকে আনতে? ইনজুর্ড বিজিবি সদস্যকে ওখান থেকে নিয়ে আসার জন্য, নিয়ে আসা জেলখানায়, হাসপাতালে। কোন হাসপাতালে নিয়ে যাবে? হলি ফ্যামিলি হাসপাতালে। আচ্ছা, এদের জন্য এই যে অপারেশনটা হয়েছে, এই অপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। পরবর্তীতে যে ইনভেস্টিগেশন হয়েছে, এইখানে কয়টা গিয়েছে, কয়টা অ্যাম্বুলেন্স গিয়েছে, কয়টা বেরিয়ে আসছে, কতজন বিডিআর এর ইনজুর্ড সৈনিককে তারা নিয়ে আসছে, কোনো রেকর্ড নাই। নোবডি নোজ। এই অ্যাম্বুলেন্স গুলা গিয়েছে হচ্ছে রেড ক্রিসেন্ট থেকে। পরবর্তীতে কোনো ইনভেস্টিগেশন কে গেছে না গেছে কোনো রেকর্ড নাই। আমি একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওটাতে দেখা যাবে যে বিটিভির একটা ফুটেজ, যে ওই যখন অ্যাম্বুলেন্সটা আসে, অ্যাম্বুলেন্স থেকে একজন মুখ ঢাকা একটা লোক বেরিয়ে চলে যাচ্ছে। দ্যাট ইজ ওয়ান অফ দ্য কিলার। এবং এরা কিভাবে এই কিলারদেরকে কিভাবে বের করে নিয়ে আসছে? ওই যে বলেছিলাম যে গোফরানের বাসায় 12টা সাড়ে 12টার দিকে একটা মিটিং হয়েছে। এটা ছিল হচ্ছে যে এখন সাহারা খাতুন আসবে, এসে একটা নাটক করবে। এই নাটকে যে অস্ত্র হ্যান্ডওভার হচ্ছে, এই নাটকের পরে অ্যাম্বুলেন্স নিয়ে এদেরকে বেরিয়ে নেবে। এটা আরো একটা কারণ ছিল, আইজিবি নূর মোহাম্মদের মেয়ে এবং তার হাজবেন্ড তখন মেয়েটা ছিল ভিতরে, এই মেয়েটাকে রেস্কিউ করার জন্য একটা প্রেশার ছিল। প্রিয় দর্শক, আমি আশা করছি আজকের নিউজটা আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সেই সাথে কমেন্ট করে জানাবেন বাংলাদেশে এই স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে তাকে ঠিক কি করা উচিত। দর্শক, নিউজটি শেষ করছি এখানে, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।